আইন শৃঙ্খলা থেকে যদি মানুষকে আলাদা করা হয় তাহলে মানুষের থেকে ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে নেই। 350 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের বলা কথাগুলো আজও যে কতটা সত্যি সেটা বুঝিয়ে দিল গতকালের মালদার ঘটনা। আইন শৃঙ্খলার সর্বোচ্চ রক্ষক যে বিচারকরা, তারাও রেহাই পেলেন না নৈরাজ্যের তাণ্ডব থেকে। এ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। হতে চলেছে সিবিআই তদন্ত, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মালদায় মধ্যরাতের বিভীষিকা নিয়ে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচারকদের ওপর হামলা ও ঘেরাওয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। শোকজ করা হলো মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপিকে। এ রাজ্যে অবাধ ভোট কি আদৌ সম্ভব? দ্বিতীয় প্রশ্ন থাকবে। বিচারকদের মনোবল ভাঙতে পরিকল্পিত হামলা কারা করেছে সব জানি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেশের প্রধান বিচারপতি। বললেন, বাংলাতে সবেতেই রাজনীতি। খোদ বিচার ব্যবস্থায় যদি এভাবে আক্রান্ত হয় তাহলে কিভাবে নির্ভয়ে ভোট দেবে সাধারণ মানুষ? তৃতীয় প্রশ্ন। কংগ্রেস মিম থেকে অমিত শাহ। মালদার নৈরাজ্য নিয়ে একই দিনে 3 বার 3 পক্ষকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। কমিশনকে দায়ী করে বললেন, আমার থেকে তো সব নিয়ে নিয়েছে। চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতিতে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান দেখে এটা কি দায় এড়ানোর চেষ্টা? চতুর্থ প্রশ্ন। 4 জুডিশিয়াল অফিসারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বন্দী 3 মহিলা বিচারক। আর এক মহিলা বিচারককে রাস্তায় গাড়ির মধ্যে বসে থাকতে হলো দীর্ঘক্ষণ। গভীর উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টে। কেন বারবার এ রাজ্যে আক্রমণের টার্গেট হয় বিচার ব্যবস্থা? পঞ্চম প্রশ্ন। ভবানীপুর জিতলে এমনিতেই পরিবর্তন হবে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে এসে হাজরা মোড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার অমিত শাহের। বললেন, 15 দিন বাংলাতেই থাকবো। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মে শেষ হাসি হাসবে কে? তবে শুরুতেই দেখাবো মালদার ঘটনায় আজ কি বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দেখুন। We are traveling alone. High Court, take care of my children. প্রাণহানির আশঙ্কায় গলা কেঁপে যাচ্ছে খোদ বিচারকের। Take care of my children if something happens to me. এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার বেনজির তাণ্ডবের সাক্ষী হয়েছে মালদার মোথাবাড়ি। ঘন্টার পর ঘন্টা আটকে বিচারকরা, খাবার জল কিচ্ছু নেই। বাইরে বিক্ষোভ, অসংখ্য বিক্ষোভকারী, ভিতরে অসহায় মহিলা ও পুরুষ বিচারকরা। মাঝরাতে কোনো ক্রমে উদ্ধার। তারপরও এভাবে গাড়ি আটকানোর মরিয়া চেষ্টা। এই নজিরবিহীন ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শোকজ করা হলো মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। সোমবার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে তাদেরকে হাজির থাকার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। জানালো, ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ। এ ধরনের আক্রমণ অভূতপূর্ব বর্বরচিত। প্রথম কথা, জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে তারা এই কাজ করছেন। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এমন মেরুকরণ আমরা কখনো দেখিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও আপনি কি ভাবেন যে আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে? পরবর্তী যে এফেক্ট, সেইটা সম্বন্ধে আমি বলবো যে এই ধরনের প্রবণতা, বিশৃঙ্খলতা একটা গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষে ঘটে না। অন্যান্য আমাদের প্রতিবেশী কোন কোন দেশে কী কী কারণে ঘটে আমরা জানি। সেই প্রবণতাকে যদি আমাদের দেশে আনা হয় এবং পশ্চিমবঙ্গ থেকেই যদি এই প্রবণতা শুরু হয়, তাহলে কিন্তু এটা ভীষণ উদ্বেগজনক। শোকজ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পাওয়া চিঠির বিষয়বস্তুর প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে হবে। রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠির একটি প্রতিলিপি তাদের সবার কাছে পাঠানোর জন্য। 4 জনকেই সোমবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে হবে। মালদার বুকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তার দায় কার, তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে,
এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি, এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করছেন। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে, ভালো করে ঠেসে আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, ওটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে, অমিত শাহ নিয়ে নিয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে মামলার ঘটনার তদন্ত করবে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। তার জন্য যা করার দরকার সেটা নির্বাচন কমিশনকে করতে হবে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, নাগরিক সমাজ যদি শরীর হয়, আইন শৃঙ্খলা হলো ওষুধ। শরীর অসুস্থ হলে ওষুধ প্রয়োগ করতেই হয়। আর অসুস্থ শরীরে সঠিক ওষুধ প্রয়োগ না করলে কি হয়, সেটা গতকাল মালদার মোথাবাড়ি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গতকাল এই অনুষ্ঠানে বলেছিলাম, বুধবার গোটা দিনের ঘটনা যদি ট্রেলার হয়, 3 সপ্তাহ পরে ভোটের সময় কি হবে ভাবলে আতঙ্ক হয়। 4 জন মহিলা বিচারক সহ 8 জন জুডিশিয়াল অফিসারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গতকাল যা চলেছে, তার সামান্য কিছু অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে, তা শিউরে ওঠার মতো। গোটা দেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ মাননীয় বিচারকদের চূড়ান্ত হেনস্থা দেখে আর চুপ করে থাকতে পারেনি সুপ্রিম কোর্ট। বেনজিরভাবে সুপ্রিম কোর্ট আজ বলল, বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এজলাসে একেবারে ঝাঁপিয়ে পড়লেন কপিল সিব্বাল। একান্ত অনুরোধ, দয়া করে জাজমেন্টে এই কথা লিখবেন না। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ স্পষ্ট ভাষায় বললেন, আপনাদের রাজ্যে সব কিছুতেই রাজনীতি। প্রধান বিচারপতি আজ আরও বললেন যে বিচারকদের মনোবল ভাঙতে এটা পরিকল্পিত হামলা। এই 7 পাতার অর্ডারে লেখা হয়েছে ক্যালকুলেটেড, ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ডেলিবারেট অ্যাক্ট। আর কে সব করিয়েছে সব আমরা জানি। আজ অবশ্যই প্রথম বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত করা অবস্থান তো বটেই, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ আজকে যা বলল সেটা কতটা তাৎপর্যপূর্ণ জয়ন্ত? সুমন, তোমার এই অনুষ্ঠানে আমি এসে বলেছিলাম যে বিচারকদের দিয়ে এসআইআর এর কাজ করালে তারা আক্রমণের লক্ষ্যবস্তু হবেন। আমি খুব কষ্ট পাচ্ছি যে আমার কথাটা মিলে গেছে, তবে এত তাড়াতাড়ি মিলে যাবে এটাও আমি ভাবিনি। মনে রাখতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই কাজ করছিলেন। আজকে সুমন, মহামান্য সুপ্রিম কোর্ট যা বললেন তা ভয়ঙ্করভাবে তাৎপর্যপূর্ণ। এতদিন আমরা বলতাম যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেউ কেউ প্রতিবাদ করতেন, সাধারণ মানুষ বলতেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেউ কেউ প্রতিবাদ করতেন, তাদের মারধর করা হতো। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন, দেশের প্রধান আদালত বললেন, এবং সারা ভারত নয় সারা দুনিয়া সেটা দেখলো। আমাদের মাথা সুমন হেঁট হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে বলছেন পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমরা অনেক দিন ধরে বলছি। সর্বোচ্চ আদালত বলছে রাজ্যের কি হাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সব ব্যাপারে রাজনীতি করেন, ছি ছি ছি, এ লজ্জা লুকোবো কোথায়? সুমন, মনে রেখো, আমরা সাধারণ মানুষ, আমরা সব জায়গা থেকে ঠক্কর খেতে খেতে আমাদের শেষ ভরসার জায়গা আদালত, সেখানে আমরা যাই। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যেখানে মাননীয় বিচারকদের নিরাপত্তা দেওয়া যায় না? কেন তারা 10 থেকে 12 ঘন্টা আটকে থাকবেন? আজকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের হাতে নাকি রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব। একেবারে ভুল। কিছু কিছু দিক তো এখনও রাজ্যের প্রশাসনের দায়িত্ব। কেন আগেই, যদি মনে করে পুলিশ নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনের নজরে আনলো না কেন? কেন রাত 12টায় ডিজি এবং সেক্রেটারি তিনি গেলেন প্রধান বিচারপতির বাড়িতে? তারা জুডিশিয়াল অফিসার বলে? তার মানে রাজনীতিবিদ হলে চিফ মিনিস্টারের বাড়িতে যেতে হবে কথা বলতে, পারমিশন নিতে? খেলোয়াড় হলে কোচের বাড়িতে যেতে হবে? পুলিশকে শেখাতে হবে কি করে তদন্ত করতে হয়? আমি বলছি, তুমি আটকে থাকার কথা বলছো, যে কোনো মুহূর্তে তাদের প্রাণ বিপন্ন হতে পারতো। আমি ফুটেজ দেখাবো। সুমন, খুনের চক্রান্ত হয়েছিল। যেভাবে তোমার চ্যানেলে দেখতে পাচ্ছি গাড়ির পেছন পেছন ইট পাটকেল ছোড়া হচ্ছে, বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলা বিচারকদের কথা বাদ দাও, তোমার চ্যানেলের আত্মচিৎকার শুনতে শুনতে গায়ের ভেতরটা কেঁপে উঠছিল। পুরুষদের কি অবস্থা? তাদের বাড়িতেও তো মা বাবা রয়েছেন, সন্তান রয়েছেন। মাথা হেঁট হয়ে যাচ্ছে এই ভেবে যে এই বিচারকরা 22 তারিখ বলেছিলেন যে এখানে প্রপার অ্যাডজুডিকেশন সম্ভব নয়, আমরা নিরাপদে কাজ করতে পারছি না, মালদায় হেডকোয়ার্টারে প্রপার লজিস্টিক্স দিয়ে আমাদের পাঠানো হোক। কই, শোনা হয়নি তো? নির্বাচন কমিশন আপনারা ব্যর্থ, তারপরে প্রশাসনও কোনো দায়িত্ব নেয়নি। সুমন, কেন ঘটলো বলো তো?
কারা করলেন মহামান্য প্রধান বিচারপতি বলছেন আমরা জানি কারা করেছে। কি লজ্জার কথা! কে বলেছিলেন মহিলাদের সামনে এগিয়ে দিন বা হাতা খুন্তি নিয়ে এগিয়ে আসুন? কে বলেছিলেন? সুপ্রিম কোর্টও তো বলছেন আমরা জানি কারা উস্কানি দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রশ্নের মুখে। আমি প্রশ্ন করছি, হাইকোর্ট জানতেন না? হাইকোর্টে একজন মাননীয় বিচারপতির ঘরের বাইরে পোস্টার পড়েনি, বয়কট করা হয়নি, তার এজলাস মাটিতে তার ছবি ফেলে মারানো হয়নি? মহামান্য বিচারপতিরা কি করেছেন? কেন তখনই তাদের গ্রেপ্তার করা হলো না? সুমন, অনেক কথা রয়েছে, তার মধ্যে তোমার যেহেতু অনুষ্ঠানে আমি ডাক পেয়েছি, আমি এই রায়ের কিছু কিছু জায়গা বঙ্গানুবাদ করে এনেছি, একটু বলতে চাইবো। আজকে মেনকা গুরুস্বামী, আমি কালকে বলেছিলাম আগের দিনে, যে কত টাকা ব্যয় করে এই উকিলদের কাজে লাগানো হয় এবং এই ডামি কেস তারা হাজির হয়ে গেছেন। তারা বলছেন সব স্থানীয় অফিসারদের তো বদলি করে দিয়েছে, কে প্রোটেকশন দেবে? মহামান্য বিচারপতি হেসে বলেছেন যে পুলিশ প্রশাসনদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও তো সজাগ থাকা দরকার ছিল। তারা কি করছিল? রাত 12টায় ডিজি এবং হোম সেক্রেটারি প্রধান বিচারপতির বাড়িতে যান আটকাবার জন্য। এতক্ষণ তারা কি করছিলেন? হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেবার পরে তারা ছাড়াতে গেলেন, তাদের কোনো দায়িত্ব ছিল না। আজকে একটা খুন হতে দেখবেন পুলিশ কর্মীরা, আজকে তারা বলবেন সব নির্বাচন কমিশনের দায়িত্ব, আমরা কিছু করব না। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মহামান্য প্রধান বিচারপতি বলেছেন সব থেকে দুর্ভাগ্যজনক হলো আমাদের রাজ্যে সব কিছু নিয়ে রাজনীতি হয়। আর একটা কথা বলেছেন যে এনারা হলেন আমাদের বাহু, এই মাননীয় বিচারকরা হলেন আমাদের এই বাহু, আমাদের নির্দেশে তারা কাজ করছেন। তাদের ওপর যখন আক্রমণ হলো তা কিন্তু আদালত অবমাননার শামিল। মহামান্য প্রধান বিচারপতি বলছেন আমরা কি জানি না ভাবেন যে কে ঘটিয়েছে এই ঘটনা? মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন আমরা সব জানি। আর একটা কথা বলতে হবে যে একই সঙ্গে তো কেরালা, তামিলনাড়ুতেও নির্বাচন হচ্ছে, ওই সেখানে তো কিছু হচ্ছে না। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক না হয়েও বলছি, সেখানে তো অবিজেপি সরকার রয়েছে, সেখানে তো কোনো এরা ধরনের আক্রমণের বিচার ব্যবস্থা হয়নি, এই আক্রমণের লক্ষ্যবস্তু হয়নি বিচার ব্যবস্থা। মনে করা হচ্ছে বিচার ব্যবস্থাকে যদি নষ্ট করে দেওয়া যায় সব শেষ, বাংলাদেশ বা পাকিস্তানের মতো বিচার ব্যবস্থা করে দাও, ধরে ধরে ফাঁসিতে লটকিয়ে দাও, মেরে আগুন জ্বালিয়ে দাও। একটা কথা বলে শেষ করব সুমন, রাজনৈতিক নেতারা আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন। যে আগুন নিয়ে খেলা শুরু করেছেন সেই আগুনের নাম হলো বিচার ব্যবস্থা। আর মনে রাখবেন এই বিচার ব্যবস্থার মতো আগুনে আপনাদের লেজও কিন্তু পুড়তে পারে। কাজেই এখন সচেতন হবার সময় এসে গেছে বলবো না, সচেতন হবার সময়ও চলে গেছে। যদি ভোটের আগে এই অবস্থা হয়, ভোটের পরে কি হবে ভেবে আমরা শিউরে উঠছি। কাজেই বিচার ব্যবস্থা নামক আগুন নিয়ে খেলবেন না, সে আগুনে আপনাদেরই লেজ পুড়বে। ধন্যবাদ। ধন্যবাদ জয়ন্ত। দেখুন, মবক্রেসির কথা হলো, আমি বলছি তবু রক্ষে কেউ আজকে এই আক্রমণকে জাস্টিফাই করার চেষ্টা করেননি স্বতঃস্ফূর্ত গণরোষ বলে। কারণ এই স্বতঃস্ফূর্ত গণরোষ, এই লুম্পেন রাজের আগুন, এ ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল কিচ্ছু দেখে না, শুধু আগুন লাগায় এবং পোড়ায়। ভাবতে পারেন 23 তারিখ এই মাননীয় জুডিশিয়াল অফিসাররা তারা ইনসিকিউর বোধ করেছেন, তাদেরও মনে হয়েছে যে এখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ডিএম অফিসে ওই একই কাজ করার আবেদন করেছিলেন লিখিতভাবে। কেন সেই আবেদন পড়ে রইল? এর জবাব কে দেবে? নিঃসন্দেহে আগামী 6 তারিখ শুনানিতে এই জবাব আধিকারিকদের দিতে হবে। তবে এইখানে জয়ন্ত কিছুটা বলেছে, আজকে কোর্টে ঠিক কি হলো। মাননীয় প্রধান বিচারপতির এজলাস, 3 জন মাননীয় প্রধান বিচারপতি সহ 3 জন অত্যন্ত সিনিয়র বিচারপতি জয়মাল্য বাগচিও ছিলেন। কি বললেন তারা দেখাবো। জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর নিকৃষ্ট প্রচেষ্টা, নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসকের ব্যর্থতার নামান্তর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি, সুজাপুর সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভের নামে চলে তাণ্ডব। এসআইআর এর কাজে নিযুক্ত 7 জন বিচারককে কালিয়াচক 2 ব্লক অফিসের ভেতর গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছিলেন এই জুডিশিয়াল অফিসাররা, আর তাই বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে এই ধরনের কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কি সংগঠিত অপরাধ? এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন
সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এসআইআর প্রক্রিয়ায় যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিচার বিভাগীয় আধিকারিকরা আমাদেরই পক্ষেও আমাদের হয়ে কর্তব্য পালন করছেন, অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন, এমনকি শনি ও রবিবারও তারা কাজ করছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বিচার বিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর নিকৃষ্ট প্রচেষ্টা। এটা সম্পূর্ণ অরাজকতা করে, জোর করে, ভয় দেখিয়ে জুডিশিয়াল অফিসারদের কিছু দল মানে লোক তাদের হুমকি অনুযায়ী কাজ করতে বাধ্য করার চেষ্টা করছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মান সম্মান এর হানি করেছে। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে আরও বলেন, হাইকোর্টের তরফ থেকে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়, দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও কোনো কাজ হয়নি। রাত 12টায় ডিজি এবং স্বরাষ্ট্র সচিব প্রধান বিচারপতির বাড়িতে যান। অবশেষে রাত 12টার পর হাইকোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হয় এবং তার উদ্যোগেই ওই আধিকারিকদের উদ্ধার করা সম্ভব হয়। তৃণমূলের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, সব স্থানীয় অফিসারকে তো নির্বাচন কমিশন বদলি করে দিয়েছে, এটা রাজনৈতিক প্রতিবাদ নয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দল মত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের এই ঘটনার নিন্দা করা উচিত। যে পুলিশ বা প্রশাসনিক প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আরও সজাগ থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। এই ঘটনা শুধু নজিরবিহীন বা উদ্বেগজনক নয়, এটা গণতন্ত্রের একদম মূলে কুঠারাঘাত। প্রধান বিচারপতির বেঞ্চ তাদের পর্যবেক্ষণে আরও বলেন, এই ঘটনা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসকের সম্পূর্ণ ব্যর্থতার নামান্তর। তাঁদের এই কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়। তারা পরিস্থিতি মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের ওপর খারাপ প্রভাব পড়বে। রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরা অত্যন্ত হতাশ। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া যায়নি। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যে এই ব্যবস্থা নেওয়া হলো না কেন? এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কি যথোপযোগী ছিল না অপ্রতুল ছিল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, এই কার্যকলাপ ফৌজদারি আদালত অবমাননার শামিল। এই ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতাকেই তুলে ধরে। মালদা কাণ্ডের তদন্ত সিবিআই করবে না এনআইএ, তা নির্বাচন কমিশনের ওপর ছেড়েছিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বিচারকদের ওপর হামলার এই ঘটনায় তদন্ত করবে সিবিআই। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে তারা। হামলার নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা, সেই তদন্ত করবে সিবিআই। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দৃশ্যটা একবার ভাবুন, নিকষ কালো অন্ধকারে রাস্তায় 10 হাত অন্তর অন্তর বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে যে কোনোভাবে গাড়ি থামানোর মরিয়া চেষ্টা চলছে। গাড়িগুলোর ওপর মুহুর্মুহুর থানিট আর পাথর বৃষ্টি হচ্ছে। হাতের নাগালে পেলেই এলো পাথারি বাঁশ আর রডের বাড়ি পড়ছে গাড়ির ওপর। একটা আঘাতে চুরমার হয়ে গুঁড়িয়ে যাচ্ছে গাড়ির কাঁচ। আর সেই গাড়িগুলোর ভেতরে বসে প্রাণ ভয় আর্তনাদ করছেন কারা? সপ্তাহে একদিনও ছুটি না নিয়ে প্রতিদিন অক্লান্তভাবে ঘন্টার পর ঘন্টা যে মাননীয় জুডিশিয়াল অফিসাররা, মাননীয় বিচারকরা শুধুমাত্র মানুষের ভোটাধিকারটা সুনিশ্চিত করার জন্য চেষ্টা করে চলেছেন তারা। তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক। আমি ইতিমধ্যেই ভাইরাল হওয়া ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে রাখবো, যেখানে মহিলা বিচারক আতঙ্কে প্রায় আর্তনাদ করছেন, আমার কিছু হয়ে গেলে যেন কলকাতা হাইকোর্ট আমার সন্তানদের একটু দেখে। ভাবুন, গেস্ট হাউসে তার 5 বছরের বাচ্চাকে নিয়ে এসেছেন তিনি। তার কারণ কর্মস্থল থেকে কাজ সেরে কবে বাড়ি ফিরবেন তার কোনো ঠিক নেই, এদের ছুটি নেই। প্রতিদিন এই জুডিশিয়াল অফিসাররা 2 লক্ষ করে, সবাই মিলে 2 লক্ষ করে নামের নিষ্পত্তি তাদের করতে হচ্ছে। তার মধ্যে এই প্রাণ সংশয়ের আশঙ্কা, যাকে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি আজকে বললেন ওয়েল প্ল্যান্ড ক্যালকুলেটেড মুভ। আমি একবার ক্লিপটা দেখে নিই। High Court, take care of my children. Take care of my children if something happens to me. Sir, suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there.
He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bridge. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have, Jawan have expired on the way. There are many people who might have been injured. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই দুঃস্বপ্নের রাতে আমি শুধু একটা বাক্য যোগ করব, এই ঘটনার পর প্রাণ ভয়ে যখন এই জুডিশিয়াল অফিসাররা প্রায় তাদের গাড়ি ছোটাচ্ছেন, তখন গোটা রাজ্যে রটিয়ে দেয়া হলো, এটাও পরিকল্পনা করে, যে তাদের গাড়ির নিচে নাকি দুজন নিরীহ সাধারণ মানুষের প্রাণ চলে গেছে। এই গুজব পল্লবিত করা হয়েছে তাদের আরও বিপদে ফেলার জন্য। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুলদার কাছে প্রশ্ন একটাই থাকবে, যে বিচারকরা যদি এই নিরাপত্তাহীন অবস্থার মধ্যে থাকেন, তাহলে এ রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করে শুরু করব। নিশ্চয়ই। যখন কোনো আইএএস বা আইপিএস অফিসার নিরপেক্ষভাবে কাজ করার জন্য এই পলিটিক্যাল লিডারদের রোষে পড়ে প্রসিডিং বা এরকম শাস্তিমূলক ব্যবস্থার শিকার হন, তখন হাইকোর্টে গেলে এই জজ সাহেবরা কিন্তু ক্ষমতায় যারা আছেন তাদেরকেই সমর্থন করে, অতএব তাদের এরকমই হওয়া উচিত। আচ্ছা, এরপরে আমি আমার আলোচনায় আসছি। দেখুন, আজকে আমাদের রাজ্যে শাসক দলের সর্বোচ্চ নেত্রী বললেন যে আমার হাতে কিছু নাই। কথাটা ঠিক নয়, সেটা যদি বলেন আমি এটা পরিষ্কার করতে পারি, আমি তাতে যাচ্ছি না। এবং তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে বললেন যে সব অফিসার যারা কাজ জানতেন তাদের বদলি করে দেওয়া হয়েছে। আমি বলি যে এর আগে যখন কোনো অফিসারকে নির্বাচন কমিশন বদলি করেনি এবং সবে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘোষণা করা হয়েছে, আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, কি বলেছিলেন আপনারা আপনাদের ফুটেজ দেখুন পাবেন, যে আমি বেঁচে থাকতে এই সংশোধন হতে দেব না বলেছিলেন। আচ্ছা, সুপ্রিম কোর্টে যখন তিনি হাজির হয়েছিলেন নিজে এবং আইনজীবীদের দ্বারা কি বলেছিলেন, যে এই সংশোধনের কাজ এখন স্থগিত থাক, পুরানো তালিকা ধরে ভোট হয়ে যাক, তারপর দরকার হলে তালিকা সংশোধন করা যাবে। দুটোর কোনোটা কি হয়েছে? তিনি বেঁচে আছেন, অথচ এই সংশোধনের কাজ শেষ হয়ে যাচ্ছে। এটা তিনি মানতে পারেন কি করে? এটা আপনারা যদি না বুঝতে চান তাহলে আপনাদের কিছু করা যাবে না। আর তিনি এই কথা বলার পর আপনাদের কি এটা মনে নাই যে রক্ত গঙ্গা বইয়ে দেব, বেঁধে রাখবো, আগুন জ্বালিয়ে দেব, জবাই করব? তারপর হয়েছিল ফরাক্কা, চাকুলিয়া, ইটাহার, কুলতলি, বাসন্তী, বাদুড়িয়া। তখন কি একজনও পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন বদলি করেছিলেন কি? তো তখন কি কোনো কিছু আমাদের সর্বোচ্চ হাতছাড়া ছিল? তাহলে এগুলোর একটাও বন্ধ করা যায়নি কেন? এমনকি ফরাক্কার ঘটনায় যে এমএলএর বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল সেটাও কি করা হয়েছিল? তো তাহলে এরকম ঘটনা ঘটেছিল কেন? আমি যেটা বোঝাতে চাইছি যে সেই বিধায়ক প্রকাশ্যে ক্যামেরায় বলেছিলেন আবার করব, এখনো আর্কাইভে আছে। কিন্তু নজরুল, একটা কথা বলুন, সেটা হচ্ছে নির্বাচন কমিশন আমি ধরে নিচ্ছি অফিসারদের বদল করে দিয়েছে, সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আইন কি বলছে? তার দায় কি তখনও মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের, নাকি সমান ভাগে নির্বাচন কমিশনও তার ভাগিদার? আমার একটা প্রশ্নের আপনি উত্তর দেন। মুখ্যমন্ত্রী পদ থেকে কি পদত্যাগ করেছেন? পুলিশ মন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন? তো তাহলে দায়টা থেকে তিনি মুক্তি পেলেন কোথায় থেকে? নির্বাচন ঘোষিত হয়েছে, আইন অনুসারে নির্বাচন কমিশনকে কাউকে সরাতে বলতে পারেন, যেমন যাকে সরানো হচ্ছে, ধরুন চিফ সেক্রেটারিকে সরানো হলো, তো নির্বাচন কমিশন তো বললো যে একে চিফ সেক্রেটারি করুন, আর যিনি পদে আছেন তাকে এমন কোনো পদে দিয়েন না যেখানে নির্বাচনের কাজে লাগে। নির্বাচন কমিশন নিজে থেকে করেনি, সেটা তো যিনি কথা বলছেন যে আমার থেকে সব কেড়ে নিয়েছে
তার প্রশাসনই করেছে, তাহলে আমার হাতে কিছু নেই এটা লোককে বিভ্রান্ত করার জন্য বলা। তুমি যদি সেটা মনে করো পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রীর পদ থেকে তারপর বলুন, তার আগে উনি বলতেই পারেন না এটা। বেশ, পরবর্তী বক্তা অবশ্যই অরূপ, কিন্তু তার আগে নজরুলদার সঙ্গে একটা জায়গায় ওনার প্রথম বাক্যের সঙ্গে আমি একেবারে একমত নই। হয়তো তিক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন, কিন্তু বহু ক্ষেত্রে জেনারেলাইজ কেন করব, বহু ক্ষেত্রে যেখানে কোথাও বিচার পাওয়া যায় না, প্রশাসন সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে থাকে অথবা অন্যায় করে দিনের পর দিন, তখন এই দেশের বিচার ব্যবস্থা বুক দিয়ে আগলে রাখে এবং বহু ক্ষেত্রে ন্যায় বিচার তো বিচার ব্যবস্থা থেকে পাওয়া যায় এবং আধিকারিকদের ক্ষেত্রেও পাওয়া যায়। সুপ্রিম কোর্টে একের পর এক মীরা পাণ্ডের মামলায় কেন্দ্রীয় বাহিনী আনার ক্ষেত্রে সেই প্রশ্নে সুপ্রিম কোর্টের পাশে দাঁড়ানো আমরা কি ভুলে যাব? আমি বহু চর্চিত বিষয়গুলো বলছি। নিঃসন্দেহে এর মধ্যে আবার আমি বলছি জেনারেলাইজ এইভাবে তো করা যায় না। নজরুলদা, হ্যাঁ বলুন। আপনি সুপ্রিম কোর্টের যে বেঞ্চের কথা বলছেন, হ্যাঁ, আমি প্রকাশ্যভাবে বলছি, সেই বেঞ্চের একজন যিনি জজ, তিনি কলকাতা হাইকোর্টে যখন জজ ছিলেন, তার কোর্টেও আমার কেস গিয়েছিল, দিনের পর দিন তিনি ফেলে রেখেছেন, শুনতে চাননি। 4:25 তুলতে আবার একটা দুটো কথা বলে আপনার এই পয়েন্ট তো আমার বক্তব্যকেই এস্টাবলিশ করছে যে আপনি কোনো তিক্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জেনারেলাইজ করছেন। শুনতে চায় না, সেম সাইড হয়ে যাচ্ছে না সেম সাইড হবে কেন? যারা ক্ষমতায় আছে ওনার মনে হয়েছে বলেছেন, তাদের আমার মনে বিরুদ্ধে হয়েছে কেউ রায় দিতে ঠিক চায় বলছেন না, আমি প্রতিবাদ করেছি, কোনো এখন অসুবিধা চান যে নেই। পুলিশ অফিসাররা, আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। যারা ব্যবস্থা নেন তাদেরকে আপনারা সুরক্ষা দেন, বেশ, আপনারা যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুরক্ষা দেন। বেশ, আমি বলছি দ্বিমত তো থাকতেই পারে, কিন্তু আমরা বিচার বিভাগের ওপর সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তার কারণটাও একেবারে প্রকাশ্য, এ নিয়ে কোনো রাগঢাক গুড়গুড় আমরা কোনোদিন করিনি যে যদি ভারতীয় বিচার ব্যবস্থা না থাকতো, যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট না থাকতো, এত বছর আপনাদের সামনে খবর আনতেই পারতাম না। এতগুলো মামলা আমাদের বিরুদ্ধে নিয়মিত হয় এবং হয়ে চলে। যাই হোক, আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন অবশ্যই এই 8 জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 4 জন মহিলা বিচারক, ঠিক কী দুঃস্বপ্নের মধ্যে দিয়ে একটার পর একটা ঘন্টা কাটালেন। শুধু সেইখানে শেষ হয়নি, আমি আবার সেই জায়গায় প্রশ্ন করব যে যারা নিরাপত্তাহীনতা বোধ করেছিলেন এবং 23 তারিখ চিঠি লিখেছিলেন, সেই চিঠি কোথায় পড়ে রইল? কোন উদ্দেশ্যে তাদের ওই বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো? তাদের আপত্তি এবং সাজেশন যাতে তাদের কাজের ওপর কোনো প্রভাব পড়ার কথা নয়, শুধু ভেন্যুটা চেঞ্জ হতো। মালদার মোথাবাড়ি থেকে যদি জেলা শাসকের অফিসের একটা বেঞ্চে একটা ঘরে তাদের কাজ করতে বলা হতো, কি অসুবিধে? কিন্তু হ্যাঁ, লার্জার প্রশ্নটাও আমি করব, কেন মালদার মোথাবাড়ি তো স্টেট উইদিন স্টেট নয়, কেন রাজ্যের মধ্যে একটা জায়গা অভয়াঞ্চল মুক্তাঞ্চল হয়ে থাকবে? এ প্রশ্ন আবার তুলব। কিন্তু এখন দেখে নেব এই দুঃস্বপ্নের কালো রাত্রিটা, এর স্বরূপ ঠিক কীরকম। দেখুন, মালদায় মধ্যরাতের বিভীষিকা। We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি খোদ এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকরা, যার মধ্যে ছিলেন মহিলারা। দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল, এই বিচারপতিদেরকে বের করে তাদেরকে খুন করে ফেলা, পিটিয়ে, এটাই উদ্দেশ্য ছিল এই হুলিগ্যান্সদের। টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। বুধবারের ঘটনার শুরুটা হয়েছিল দুপুর থেকেই। বিডিও অফিসে 3 জন মহিলা সহ 8 জন জুডিশিয়াল অফিসার এসআইআর এর কাজ করছেন। প্রতিদিনের মতো বুধবারও সকাল 10:30 নাগাদ সেখানে পৌঁছে যান 7 জন অফিসার। সূত্রের খবর, সকাল 11টা নাগাদই বিডিও অফিসের সামনে একটু একটু করে জটলা শুরু হয়। শুরুর দিকে পুলিশ মাঝে মাঝে তাদের একটু সরাচ্ছিল, কিন্তু বিক্ষোভকারীরা আবার সেখানে ফিরে আসছিল বলে অভিযোগ। সূত্রের খবর, দুপুরে খাওয়ার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক। অফিসের বাইরে তখন জমা হয়েছে দলে দলে বিক্ষোভকারী, তাদের আর বেরোনোর কোনো উপায় ছিল না। জেলা বিচারকের মাধ্যমে সে কথা প্রশাসনকে জানান জুডিশিয়াল অফিসাররা, কিন্তু তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। মমতা ব্যানার্জি প্রথম দিক থেকে এই নির্বাচন কমিশনের সঙ্গে তার রাজ্যের সংঘাতের নাটক করে এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে এইরকম একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করার চেষ্টা করলো। সেটা না করে যদি কাজের কাজ করতো, আজকে এই বিপদটা হতো না। সন্ধে হতে হতে অফিস থেকে বেরোনোর গেটের সামনে শার্ট দিয়ে বসে পড়েন মহিলারা। যাই হোক, ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করেন তারা।
জুডিশিয়াল অফিসাররা কার্যত ঘেরাও হয়ে পড়েন। সময় যত যায় বিক্ষোভের মাত্রাও তত চড়তে থাকে। তার মধ্যেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন জুডিশিয়াল অফিসাররা। শেষে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার পর পুলিশ সুপার বাহিনী নিয়ে যান। তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। কিন্তু বিষয়টা এখানেই থামেনি। এরপর রাস্তায় ভয়াবহ হামলার মুখে পড়েন মহিলা জুডিশিয়াল অফিসার সহ এই বিচারকরা। রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায় আতঙ্কিত বিচারকদের চিৎকারে। My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. বুধবার শারীরিক অসুস্থতার কারণে একজন মহিলা জুডিশিয়াল অফিসার দেরিতে বেরোন। ততক্ষণে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ শুরু হয়ে যায়। ওই মহিলা অফিসার মাঝ রাস্তাতেই আটকে পড়েন। প্রায় 6 ঘন্টা সেখানে আটকে থাকেন তিনি। সাবিনা ইয়াসমিন কোন দলে? মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন? বহিষ্কার করতে পারবেন? শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে যে ভয় আছে সেটা আমার ভালো লাগলো। শুভেন্দু অধিকারীর এটা জায়গা নয়, মোথাবাড়ি সুজাপুরের জায়গা, সাবিনা ইয়াসমিনের জায়গা। নিশ্চয়ই কেউ চাইবে না যে তার নিজের জায়গাতে আগুন লাগুক। মোথাবাড়ির ঘটনায় আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী সহ 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, সোমক লাহিড়ী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন এই আক্রমণকে সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলেছে? কারণটা কিন্তু সহজেই অনুমেয়। গতকালই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, জেলা বিচারকদের কাছে আবেদন নিয়ে যাচ্ছেন কেন রাজনৈতিক কর্মীরা? বিচারকদের বিরক্ত করার কি প্রয়োজন আছে? কেন মাননীয় বিচারপতিদের এ কথা বলতে হচ্ছে? আপনারা জানেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জুডিশিয়াল অফিসারদের চিঠি দিয়ে নাম বাদ যাওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু এই পদক্ষেপকে একেবারেই ভালোভাবে নেয়নি, তীব্র ভর্ৎসনা করেছে। আজ মাননীয় প্রধান বিচারপতি এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো পশ্চিমবঙ্গে সব কিছু নিয়ে রাজনীতি হয়, এমনকি আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আমি আবার বলছি, ইঙ্গিতটা খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট বলল, আপনি কি ভাবেন? আমরা জানি না এই ঘটনা কারা ঘটিয়েছে। রাত 2টো অবধি গতকাল আমরা জেগেছিলাম। আমার পরের বক্তা অবশ্যই অরূপ চক্রবর্তী। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু অরূপ, বিরোধীরা তো বলছে যে প্রতিদিন মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে যে পরামর্শ দিচ্ছেন যে প্রতিবাদে হাতাখুন্তি নিয়ে মহিলাদের সামনে থাকতে হবে, মালদার এই হামলা একেবারে সেই মডেলে হয়েছে। অরূপ, শুনুন, গতকালকে ঘটনাটা, প্রথম কথা, 3 মহিলা বিচারপতি সহ বাকি সকলে তারা বাড়ি ফিরে এসেছেন। এটা নিশ্চিতভাবে একদিকে যেরকম 4 জন, এটা যেরকম একদিকে উদ্বেগে, তেমনি একটা নিশ্চিতভাবে আশ্বস্ত করা যে তারা সবাই অক্ষত রয়েছেন, ভালো আছেন, আমরা সুস্থ থাকুন, নিশ্চিতভাবে সেই কামনা করব। কিন্তু কপাল জোরে আমি কি বলবো না? হ্যাঁ, কপাল জোরে না বললাম, একটা শব্দ তো। ঠিক 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 আছে, আমি তাহলে একটু আমার কপালটা যদি অ্যালাউ হয় তাহলে আমি বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, দেখুন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ কিন্তু স্বয়ং সুপ্রিম কোর্ট করেছিল, এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু আগে থেকে মোতায়েন করা হয়নি প্রথমত। আচ্ছা সুমন, একটা কথা বলো তুমি আমাকে, আজকে গতকালকে যে ঘটনা তুমি বললে, অভিজিৎ দে ভৌমিক চিঠি লিখেছে, চিঠি লেখা খুব খারাপ কাজ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এরকম স্টেটমেন্টও আমরা দেখলাম। আমি জানি না, মানে হতেই পারে, এটা স্বাভাবিক যে একটা ভোটে যদি ভোট দিতে না পারেন তাহলে কি আসে যায়, একটা ভোটে ভোট দিতে না পারলেও কিছু যায় আসে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসছে। ইন্টারেস্টিংলি, আমি দেখুন, আদালতের অবমাননা আমরা কেউ করতে পারবো না, কিন্তু মাথায় রাখতে হবে ক্রোনোলজিগুলো। ধরুন, কেন মানুষ দিশেহারা হচ্ছে? ধরুন, মানুষকে নাম তুলতে লাইন দিতে হবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করা হলো, তারপর দেখা গেল এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে 2002 সালের তালিকায় নাম থাকার পরেও তার নাম এলো না, বিচারাধীন হয়ে গেল, আন্ডার অ্যাডজুডিকেশন, তখন বিচারাধীন হয়ে লাইন দিতে হবে। তারপর দেখা গেল বিচারাধীন হয়ে লাইন দেওয়ার পরও তার নাম আবার ডিলিটেড, তখন আবার তাকে ট্রাইব্যুনালের জন্য লাইন দিতে হবে। এবার সেই দিশেহারা মানুষ, সেই মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে যদি কেউ বিপদগামী করে, সেটা তো অন্যায়। তার জন্য জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ কাম্য হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন, প্রশ্নটা হচ্ছে অন্যখানে। আজকে ধরুন, এই আপনি দেখাচ্ছিলেন, আমি কলকাতা হাইকোর্টের সিজেআই, তার একটা স্টেটমেন্ট দেখছিলাম। কলকাতা হাইকোর্টের সিজেআই তিনি নিজে জানাচ্ছেন, কমিশনের মুখ্য সচিব রাতে প্রধান বিচারপতি ফোনই ধরেননি,
দেখাবো আমি সেটা একদম। সুজয় পাল নিজে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন আমরা তো এটাও দেখলাম শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট দেখাচ্ছেন, উনি সাবিনা ইয়াসমিন ইত্যাদি ইত্যাদি দেখালে। কালকে সারা বাংলা এবং গোটা ভারতবর্ষের মানুষ দেখলো একটা উস্কানিমূলক বক্তৃতা, যেটা ভাইরাল হলো, গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা। ভদ্রলোকের নাম মোফাক্কেরুল, আমি যদি ভুল না করে থাকি। কে এই মোফাক্কেরুল? গত নির্বাচনে বিধানসভায় মিমের প্রার্থী ছিলেন মোফাক্কেরুল। কোন মিম? যে মিম হুমায়ুনের সাথে হাত মিলিয়েছে। কোন হুমায়ুন? যাকে শুভেন্দু অধিকারী সার্টিফাই করেছেন হিন্দু এলাকায় আমরা বুঝবো, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে হুমায়ুন সাহেব এবং নওশাদ ভাই তারা বুঝে নেবেন। মানে একজন প্রার্থীও যে হুমায়ুন তোমাদের বিধায়ক ছিলেন, বিজেপির লোকসভার প্রার্থীও ছিলেন, এটা ভুলে গেলে চলবে? না না কেন, একদম একদম একটু বলছি না। আমি জাস্ট এখানেই আমি জানতে চাইছি খুব পরিষ্কার করে, যে যেই হুমায়ুনকে সার্টিফিকেট দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যেই হুমায়ুন মিমের সাথে জোট করেছে, যেই মিম কিছুদিন আগে বিহারের নির্বাচনে ভোট কেটে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে, সেই মিমের নেতাজি জয়ন্ত নারায়ণ বাবু বসে রয়েছেন। জয়ন্ত বাবু উনি তো কলকাতা হাইকোর্টের আইনজীবী, বারের সদস্য। আচ্ছা, এই মোফাক্কেরুল সাহেব তো বারেরও মেম্বার, একবারও প্রতিবাদ করেছেন কালকের এই উস্কানিমূলক বক্তৃতা। আমি ভেবেছিলাম আপনি মঞ্চে এতগুলো প্রতিবাদের মধ্যে ওই প্রতিবাদটা করবেন। আমি গিয়ে ধরে আনবো, আপনি বললেন যে আমি গিয়ে ধরে আনবো। অরূপ, আমি নন এন্টিটি নিয়ে আমরা আলোচনা করছি না। মুফাক্কেরুল কোথায় আলো, মানে পাবলিক কি করে জানবে? আমি জানি না। না অরূপ একটু বলুন। অরূপের এমনি প্রশস্ত কপাল। নারায়ণ বললেন যে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, আর কোথাও তো হচ্ছে না। কেরালা তামিলনাড়ু উদাহরণ, ঠিকই কেরালা তামিলনাড়ুতে বিরোধী রাজ্য। কেরালা তামিলনাড়ুতে তো বিজেপি মেন প্রধান শক্তি নয় যার সাথে লড়াই হচ্ছে। যেখানে মেন প্রধান শক্তি, সেখানে রাজ্যকে যদি ডিস্টেবিলাইজ করা যায়। আর সুমন আরো পরিষ্কার করে বলছি, মুখ্যমন্ত্রী আজকে সরাসরি বলেছেন হোম সেক্রেটারি, আজকে তো এটা ঘটনা, আপনি যদি সাংবিধানিকভাবে একটা রাজ্যের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে সরাতে যান, প্রথা অনুযায়ী সুমন আগের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কাছ থেকে নাম চাওয়া হয়, 3টে নাম, সেখান থেকে কমিশন নিতে পারে। মুখ্যমন্ত্রী সেটা করেছেন, অ্যাড্রেস করেছেন। গতকালকে আমি স্পেসিফিক বলছি, আর তোমরা দেখিয়েছিলে বেলডাঙ্গার ঘটনার সময় এসপি কেন অনুপস্থিত ছিলেন, তোমরা বারবার করে দেখিয়েছো বেলডাঙ্গার ঘটনার সময়। সুমন, গতকাল এডিএম আনসার সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি মাকসুদ সাহেব ছিলেন, এসডিপিও কালিয়াচক তিনি উপস্থিত ছিলেন, ফয়জার রেজা। তাহলে গতকাল রাতে যেই এসপি কে ওখানে নির্বাচন কমিশন ডিপ্লয় করেছে, অনুপম সিংহ, অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে, উনি গতকাল রাত 11:30 অবধি কেন স্পটে উপস্থিত হননি যখন এই ধরনের গন্ডগোল ঘটছে? যারা এসপি কে সরাচ্ছে, যারা ডিএম কে সরাচ্ছে, যারা চিফ সেক্রেটারি সরাচ্ছে, যারা হোম সেক্রেটারিকে সরাচ্ছে, তারা আজকে এই আনসারগুলো দেবে না? অ্যান্সারটা তৃণমূলের কাছে চাইতে হবে, যে তৃণমূলের হাতে রাজ্যের ল অ্যান্ড অর্ডার নেই। না না, আনসার তাদেরও দিতে হবে। একদম দু তিনটে জিনিস একেবারে স্পষ্ট করে বলে দেওয়া যাক। এক হচ্ছে যে পরের শুনানি অর্থাৎ 6 তারিখ শুধু তাদের শোকজের জবাব নয়, তাদের জুমে ফিজিক্যালি এই শুনানির সময় উপস্থিত থাকতে হবে। 1, 2 হচ্ছে আমাদের অবস্থান খুব পরিষ্কার, সেটা হচ্ছে যারা যারা কালকের ঘটনায় তাদের একেবারে স্পষ্টভাবে তাদের দায়িত্বে গাফিলতি দেখিয়েছেন, একেবারে স্পষ্ট সমানভাবে তাদের কাছেও জবাব চাইছি। কিন্তু অরূপদের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে, এই অফিসাররা কেউ পানিশমেন্ট পোস্টিংয়ে ছিলেন না। এরা প্রত্যেকে আজকে অরূপ যাদের নির্বাচন কমিশন বসিয়েছে, এই তালিকা এর আগের মহাযুদ্ধ এবং যুক্তিতর্কে আমি তালিকা ধরে ধরে বলেছি, আমি তার রিপিটেশন করতে চাই না, কিন্তু প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এরকম নয় যে রাজ্য সরকার তাদের দক্ষতা নেই বলে বা অন্য কোনো কারণে অন্য কোনো জায়গায় পানিশমেন্ট পোস্টিংয়ে সরিয়ে পোস্টিং দিয়েছিল। তারা একেবারে মেন স্ট্রিমের অফিসার শুধু নয়, যখন উত্তাল হয়েছে রাজ্য, পাহাড় হতে পারে, জঙ্গলমহল হতে পারে, এমনকি মালদা মুর্শিদাবাদের একটা অংশ যে সাম্প্রদায়িক ক্ষেত্রে একেবারে উত্তপ্ত হয়ে গেছিল, তখন এই অফিসারদেরই কিন্তু রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন পরিস্থিতি ঠান্ডা করার, পরিস্থিতি সামলানোর। সুতরাং আজকে নির্বাচন কমিশন তাদের রিক্রুট করেছেন বলে তারা একেবারে তাদের জন্যই ঘটেছে এই তত্ত্ব মানব কি করে? তবে অরূপ শুরুতেই বলেছে যে ওর কপালের ব্যাপার, এমনিতে আক্ষরিক অর্থে প্রশস্ত কপাল, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা বোঝা যাবে একমাত্র 4 তারিখ, কিন্তু ইস্যুটা তা নয়। আমার মতো কপাল আরেকজনের নেই। ভদ্রলোকের নাম মোহাম্মদ তৌসিফ জামাল, যিনি মোথাবাড়ি বিধানসভার এই মুহূর্তে ডিউটি পেয়েছেন ইলেকশন অফিসার হিসেবে, কিন্তু ফাইনাল লিস্টেও তার নাম নেই, এমনকি সাপ্লিমেন্টারিতেও নাম নেই। কিন্তু আমি দেখলাম ওর থেকেও প্রশস্ত এবং বিরাট কপাল হচ্ছে এই মুফত সাহেবের, যার নামই আমরা কোনোদিন শুনিনি। অরূপ মোটামুটি তার জন্য 2 মিনিট ব্যয় করে ফেললো। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই নিয়ে আলোচনার তার কথায় তিনি এত শক্তিশালী নেতা হয়ে গেলেন, তার উস্কানিতে সব আগুন লেগে গেল। কিন্তু আমি এখান থেকে যাব হচ্ছে একেবারে সরাসরি যে কালকে কাদের কাদের দায়িত্ব এবং কেন একাধিক বিচারপতিকে বলতে হলো যে কাউকে ফোনে পাওয়া যায়নি,
কাউকে একেবারে যা কাজ করার কথা সেখানে তিনি ছিলেন না। এমনকি ঘটনাস্থলে জেলাশাসক কেন পৌঁছয়নি এই প্রশ্ন হাইকোর্টে না শটান সুপ্রিম কোর্টে উঠল। সমানভাবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, কার কি দায়িত্ব ছিল, কোন দায়িত্ব পালনে কে গাফিলতি দেখালেন, কাকে ঘটনাস্থলে পাওয়া গেল না। দেখুন, Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. যাদের প্রাণভয়ে চিৎকারে বুধবারের মাঝরাতে নিস্তব্ধতা খান খান হয়ে গিয়েছিল, তারা প্রত্যেকে কোনো না কোনো আদালতের বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন, কিন্তু মালদায় বিক্ষোভের নামে গুন্ডামি থেকে ছাড় পেলেন না সেই বিচারকরাও। Car suffered accident. Please communicate it to register, sir. এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও। কারণ সূত্রের খবর, বুধবারের ঘটনার অনেক আগেই এই বিচারকরা প্রশাসনের উদ্দেশ্যে অ্যালার্ম কল দিয়েছিলেন। 10ই মার্চ থেকে মালদায় এসআইআর এর কাজ করছেন 4 মহিলা সহ 8 জন জুডিশিয়াল অফিসাররা। সূত্রের খবর, 22 তারিখ জেলা বিচারকের মাধ্যমে প্রশাসনের কাছে তারা মৌখিকভাবে জানান পরিস্থিতি ঠিক নয়। ঠিক পরদিন অর্থাৎ 23শে মার্চ 5 বিচারকের সই সহ একটি চিঠিও দেন তারা, যেখানে প্রথম পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয় নিরাপত্তার বিষয়টা। সূত্রের খবর, 23শে মার্চের সেই চিঠিতে জুডিশিয়াল অফিসাররা মূলত তুলে ধরার চেষ্টা করেছিলেন যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অযোগ্য এমন কিছু স্থানীয়দের দ্বারা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই প্রত্যন্ত এলাকায় আমাদের যাতায়াত রীতিমতো ঝুঁকিপূর্ণ। সূত্রের খবর, ওই চিঠিতে তাদের কাজের জায়গা মালদা শহরের আশেপাশে সরিয়ে আনার আবেদনও জানান বিচারকরা। প্রশ্ন উঠছে, খোদ বিচারকদের থেকে এরকম আশঙ্কার কথা জানার পরও বুধবার তাদের কাজের জায়গা অর্থাৎ বিডিও অফিসের সামনে ওরকম ঘেরাও বিক্ষোভ হলো কি করে? বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হলো কেন? বিচারকরা চিঠি দেওয়ার পর 10 দিন সময় পেয়েও প্রশাসন কিছুই করেনি কেন? যে বিচারকদের প্রতি যে অত্যাচার এবং তাদেরকে আটকে রাখা, এটা যে হলো, এটা সঙ্গে সঙ্গে এসপি এবং ডিজি এবং ওখানের যে সার্কেল ইন্সপেক্টর এবং অফিসার ইনচার্জ সবাইয়ের দায়বদ্ধতা থাকে এই আইন শৃঙ্খলাটাকে সুষ্ঠুভাবে যাতে এসআইআর পদ্ধতিতে সাহায্য করা, কিন্তু এরা কোনোটাই করেনি। এরাও কিন্তু সমান অপরাধী এবং সুপ্রিম কোর্ট এদের ছাড়বে না। সূত্রের খবর, বুধবার যখন বিডিও অফিসের বাইরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বেলা 12:30 নাগাদ জেলা বিচারকের মাধ্যমে প্রশাসনের কাছে তা জানিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু তারপরও ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে থাকতে হয় মহিলা সহ বাকি বিচারকদের। জেলা শাসক, এসপি, ডিআইজি এবং সংশ্লিষ্ট থানার যে ওসি, এই ঘটনায় তারা কি করছিলেন, এত সময় নিলেন কেন, এর বিরুদ্ধেও তো একটা অনুসন্ধান করা উচিত এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এক্ষুনি তার ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন উঠছে, বিচারকরা বারবার জানানো সত্ত্বেও, আগে খবর পাওয়া সত্ত্বেও প্রশাসন এই ঘটনা আটকাতে পারল না কেন? জেলার এসপি প্রথমে 8 ঘন্টা সেইভাবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে যখন পুলিশ নিয়ে বেরিয়ে আসতে চাইছিল তখন প্রত্যেকটি গাড়িতে ভাঙচুর করা হয়। ল অ্যান্ড অর্ডারটা কার হাতে? ল অ্যান্ড অর্ডারটা তো আমাদের হাতে নেই, সরকারের হাতে নেই, মুখ্যমন্ত্রীর হাতে নেই। মোথাবাড়ির ঘটনা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। সূত্রের খবর, ডিজি জেলা শাসকদের কড়া বার্তায় কমিশন জানিয়েছে আরেকটা সুযোগ দেয়া হচ্ছে, এরপর আর নয়। পদক্ষেপ শুরুতেই কেন নেওয়া হয়নি প্রশ্ন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি নির্দেশ দিয়েছেন যারা গোলমাল করেছিল তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা একেবারে ঠিক যে নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে 4 দিনে 46 জন আইএএস এবং আইপিএস অফিসারকে এ রাজ্যে বদলি করেছে এবং আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে অফিসারদের শোকজ করেছে তাদের প্রত্যেককে নির্বাচন কমিশনই সেই পদে বসিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা অত্যন্ত হতাশ যে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হয়নি এবং এই ঘটনার বার্তা তার কাছে পৌঁছেই দেয়া যায়নি। রাত 11টা পর্যন্ত জেলা শাসক ঘটনাস্থলেই পৌঁছননি। হাইকোর্টের তরফ থেকে ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন, কিন্তু পরিস্থিতি তাতে বিন্দুমাত্র পাল্টায়নি। স্বয়ং প্রধান বিচারপতি বলেছেন যে এটা প্রশাসনের চরম ব্যর্থতা তুলে ধরে এবং মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং এদের ব্যাখ্যা দিতে হবে যে ঘটনা জানা সত্ত্বেও তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারলেন না কেন। আগামী 6 তারিখ তাদের অনলাইনেও হাজির থাকতে হবে শুনানির সময়। এবার আসবো রাজস্বীর কাছে।
মুখ্যমন্ত্রী বলছেন এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই পুরোটা অমিত শাহর গেম প্ল্যান এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ভোট করতে চায়, সেই জন্য পরিকল্পিতভাবে এটা তোমরাই ঘটিয়েছো। রাজস্বী। নমস্কার সুমনদা, ভালো লাগলো তৃণমূলের মুখপাত্র ক্রোনোলজি বললেন, একটা ক্রোনোলজি আমিও বলি। এসআইআর শুরুর আগ দিয়ে একটা নামও যদি বাদ যায় তাহলে পরে বিভিন্ন তৃণমূলের নেতৃত্বের বিভিন্ন বক্তব্য। আজ যে জায়গায় ঘটনাটি গতকালকে ঘটেছে, গতকালও দেখিয়েছি, উনি বলেছিলেন যে আমি এটা হতে দেব না এ রাজ্যে, হ্যাঁ গতকালই সেই বাইক দেখি এসআইআর হতে দেব না। সাবিনা ইয়াসমিন যার নাম নেওয়া হলো, তার বক্তব্য প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখিয়েছে, মুথাবাড়ি লন্ডভন্ড করে দেব। তৃণমূলের নেতৃত্বের বিভিন্ন বড় বড় নেতৃত্বের বক্তব্য, রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। গতকালও মাননীয়া বলেছেন যে কি মা বোনেরা সব শান্ত কেন, গতকালও বলেছেন, আজকেও একটি বক্তব্যের মধ্যে বলেছেন যে রাজ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরনের গাড়ির ওপর আক্রমণ হয়, নাড্ডাজির কনভয়ের ওপর আক্রমণ হয়, দিলীপ ঘোষের গাড়ি 17 বার ভাঙচুর হয় ইত্যাদি ঘটনার পরে। কিন্তু তার পরেরটা বলো, যে জেপি নাড্ডার কনভয় আক্রমণের আইপিএসদের চিহ্নিত করা হলো, তারপর সেটা সার্কুলারটাও উইথড্র হয়ে গেল তাদের দিল্লিতে ডাকার। এর রহস্যের সমাধান কে করবে? মুথাবাড়ির শামশেরগঞ্জের ঘটনা এ রাজ্য দেখেছে, মুথাবাড়ির বক্তব্য দেখেছে, এবং তারপরে এই ঘটনা। তারপরে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কারভাবে বলা এবং তৃণমূলের মুখপাত্রদের থেকে নেতৃত্বের দুমুখে প্রশংসা করা, আমাদের জয়, আমাদের কথা সুপ্রিম কোর্ট শুনেছে। রায় কি দিয়েছিল? জজেদের তত্ত্বাবধানে এসআইআর এর প্রত্যেকটি নামকে দেখা হবে এবং ইনক্লুড হবে বা এক্সক্লুড হবে। জজেরা এই দায়িত্ব নিয়ে করবেন, এটাকে তৃণমূল নিজের জয়, নিজের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স ঢেঁড়া পিটিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় পোস্টার টাঙিয়ে দিয়েছিল। তাহলে আজ যখন সেই জজ সাহেবরা এটাকে বিচার করে কোন নামটা থাকবে কোন নামটা থাকবে না সেটা যখন করছেন, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি কেন? আজকে দাঁড়িয়ে যেখানে সাবিনা ইয়াসমিন এই মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়ার কথা বলেছিলেন, তার মানে এটা তো প্রি প্ল্যান্ড, ওয়েল ক্যালকুলেটেড, পরিষ্কার। 2 2 4 কেন, 2 2 5 6 7 8 তৃণমূলের সবটাই হয়ে যাচ্ছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অবস্থানকেও সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী নানান মুখে নানান কথা বলেন। রাবণের 10টা মুখের মধ্যে যেরকম রাবণ 10 রকম কথা বলতে পারে, তেমনি তৃণমূল কংগ্রেসেরও হাতির দাঁতের মতন 2 ধরনের দাঁত আছে, একটা দেখা যায় না যেটা দেখানোর জন্য, আর পেছনে আরেকটা চেবানোর জন্য। বাস্তব এটাই যে রাজ্যে জাস্টিস মান্থার বাড়ির সামনে পোস্টার পড়ে, যে রাজ্যে দাঁড়িয়ে মদন মিত্রের বেলের সময় কি কি ঘটনা ঘটেছিল সেটা প্রত্যেকে আমরা দেখেছি। এটা কে করেছে, কারা করেছে, কেন করানো হয়েছে। যে রাজ্যে কয়েক ডজন ধৃতরাষ্ট্র, যাদের শতাধিক পুত্র, মহাভারতের পরে চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি, বাবার সাথে ছেলের বয়সের 10 বছরের তফাৎ, এই গন্ডগোলকে ধামাচাপার দেওয়ার জন্য যারা একটা নামও বাদ দিতে দেব না কথাটা বলেছিল, আজকে তারা সেই জায়গাতেই নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, আমি বলছি নিয়ে যেতে দিচ্ছে কারা? যে এই অফিসাররা যাদের নির্বাচন কমিশন বসিয়েছিল, তারা সামলাতে পারলেন না কেন? তারা 23 তারিখ চিঠি পেয়ে কেন বসে রইলেন? কোন ফাইলের নিচে লুকিয়ে রাখলেন? আরেকবার ধন্যবাদ জানাবো, তৃণমূলের মুখপাত্র বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী এখনো অবধি আসেনি। এটা স্বীকার করার জন্য যে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে এক পা সাধারণ মানুষও চলতে পারবেন না, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে যে বাস্তবিক পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই, এটা খাতায় কলমে আছে। বাকিটা তাহলে পরে কেন্দ্রীয় সরকারের কাছে যাব, শুধু যোগ করব ত্রিপুরাতেও কেন্দ্রীয় বাহিনী লাগে এবং বিপুল সংখ্যক লাগে। প্রথম কথা, ওর লজিক অনুযায়ী যদি কারুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ইত্যাদি থাকে, তার মানে সে ভারতের নাগরিক নয়। জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, তার মানে রোহিঙ্গা, আমার জেনে ভালো লাগলো। আমি তোমার বলার সময় বলিনি, আমার বলার সময় বলবে না। আপনার কথা আমার নামে দিয়ে চাপান, আরে ভাই তোমার বলার সময় বলিনি, মাঝখানে কেউ বলতে পারবে না, গলায় একা তোমার জন্যই। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা আমাদেরকে থ্রেট দেবে না, থ্রেট একা নির্বাচন কমিশন দেবে, আর ওরা দেবে। আমরা তো কোনো থ্রেট দিই না,
তোমাদেরকে থ্রেট তোমরাই দাও। সুমন, কাকলি ঘোষদস্তি তাদের মাকে নিয়ে রাজনীতি করছেন, আমাদের কথা বলছে। তৃণমূলের কাউন্সিলর তার নিজের ইনকাম ফর্ম ফিল আপ করছে, তার নাম যতগুলো মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন এসছে 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তারা কেন ট্রাইব্যুনালে যাবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। তৃণমূলের 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে, তার বাবা মার নাম রয়েছে, তারা কেন যাবে? এই যে বললো না 10 বছরের কম ডিফারেন্স, সুমন আজ থেকে 40 বছর 50 বছর আগে কজনের কাছে বার্থ সার্টিফিকেট ছিল সুমন? প্রত্যেকটা স্বাভাবিক প্রতিটা যুক্তি বহুবার আলোচনা হ্যাঁ আলোচনা আছে, তোমার কোর্টেও বলেছো, কোর্ট তো শুনেনি। দাগিয়ে দিয়েছে বিচার করবে গণ আদালতে, 4 তারিখে বিচারটা হবে, 4 তারিখে বিচারের রায় বেরোবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।